স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচিত সরকারের। মিয়ানমার ভারত বা পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে হবে, এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এজন্য দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তারেক রহমান। মে দিবসে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে হাজার হাজার শ্রমিক। এ সময় নির্বাচনের দাবিতেও স্লোগান দেন তারা। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে অস্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, তাই সংস্কারের যেসব বিষয় ঐকমত্য হয়েছে শুধু সেগুলোর বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। অবিলম্বে সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচন ব্যবস্থা করেন। পরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। আইন বিচার ও নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা, এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। চলমান পরিস্থিতিতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে মানবিক করিডোর কি এবং তা দেওয়ার ঝুঁকি কি সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের সাথে জাতিসংঘের সম্পৃক্ততা কতটুকু তাও খতিয়ে দেখা দরকার। এ ধরনের করিডোর দেওয়ার ঝুঁকি সামলানোর সক্ষমতা সরকারের রয়েছে কিনা বিষয়টি নিয়ে ভাবার কথাও বলেন তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নীতিগতভাবে সম্মত হবার কথা বলেন রোববার। তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ নিয়ে অভিযোগ অনুযোগের সুর আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এদিকে জাতিসংঘ বলছে, এ ধরনের করিডোরের বিষয়ে দুদেশের সরকারের সম্মতি প্রয়োজন হয়। সংস্থাটির ভূমিকা যেখানে যৎসামান্য। এক্ষেত্রে জাতিসংঘের রেজুলেশন কি তা দেখার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন, সংস্থাটির বাইরে গিয়ে এ ধরনের করিডোর দ্বিতীয় দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যেহেতু জাতিসংঘের নাম বলা হচ্ছে, জাতিসংঘের কোনো রেজুলেশন আছে কিনা, সেটা জেনারেল অ্যাসেম্বলিতে কোনো রেজুলেশন আছে কিনা, এবং সিকিউরিটি কাউন্সিল বিশেষ করে 5টা যে পার্মানেন্ট মেম্বার তাদের সম্মতি আছে কিনা, বিষয়টা পরিষ্কার করা দরকার। করিডোরের মিনিং 1, 2 ইউএন রেজুলেশন, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, এবং 3 সেটা হলো তাতমাদো এবং আরাকান আর্মির দুজনের সাথেই কিন্তু আমার চুক্তি থাকা তো, লিখিত চুক্তি, কথা বললে কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে যে আমি যদি তার সার্বভৌমত্ব খণ্ডন করি, তাহলে ভবিষ্যতে ওই একই দোহাই দিয়ে, ওই একই করিডোরের দোহাই দিয়ে অন্য দেশও আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে। তবে আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, এই ব্যবস্থাপনার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। এই প্যাসেজের যাতে অ্যাবিউজ বা মিসইউজ না হয়, সেই ক্ষেত্রে জাতিসংঘের সাথেও বাংলাদেশের এক ধরনের পরিষ্কার ট্রান্সপারেন্ট এগ্রিমেন্ট থাকা প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বা অন্যান্য যে এজেন্সিগুলি আছে তাদের সম্পৃক্ত করাটাও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ সরকারের যথেষ্ট সক্ষমতা আছে। তবে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, কি কি শর্তে এই করিডোর দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত বলতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের কাছে ইসির পুনর্গঠন চায় এনসিপি। একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে দলটি। বিকেলে অস্থায়ী কার্যালয়ে শ্রমিক দিবসের আলোচনায় এই আহ্বান জানান এনসিপি নেতারা। গণমাধ্যম কর্মীদের বঞ্চনা এখনও কাটেনি উল্লেখ করে তারা আরও বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের নিয়ে কাজ করার পরিকল্পনা আছে এনসিপির।
মে দিবসের আলোচনায় খেটে খাওয়া মানুষের কথাই প্রথমে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোচনায়। নেতারা জানালেন, নির্বাচনে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটের অধিকার, এমনকি প্রবাসীদেরও ভোটের অধিকারের বিষয়কে লক্ষ্য রেখেছে জাতীয় নাগরিক পার্টি। জানালেন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জীবনযাপন নিয়ে বিস্তর পরিকল্পনার কথা। অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক সহ যারা শ্রমিক আছে তাদেরকে আপনি কি ধরনের জীবন দেবেন সেটা আপনাকে প্রস্তাব আকারে হাজির করতে হবে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব। এবং যারা অপ্রাতিষ্ঠানিক খাতের যে শ্রমিকরা আমাদের পুরো ঢাকা শহরে আছে তাদেরকে যেভাবে ভয়ঙ্করভাবে চাঁদাবাজির মধ্যে ফেলা হয়, এইটা থেকে কিভাবে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো, এইটাও আমাদের একটা কনসার্নে যায়। মালিকদেরকে কিভাবে পুষিয়ে, মালিকদেরকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পদ পোস্ট দিয়ে, আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। প্রবাসী শ্রমিকদের দুঃখ কষ্টের বিষয়ে উঠে আসে আলোচনায়। রেমিটেন্স যোদ্ধাদের লক্ষ্য রাখার আহ্বান জানায় দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। সেজন্য আমরা চাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি, পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের মূল্যায়নটি হয়। নেতৃবৃন্দ জানান, গণতান্ত্রিক রাষ্ট্রে দলমত ঊর্ধ্বে শ্রমিকদের সাথে সামঞ্জস্য রেখেই দেশ পুনর্গঠন করতে চান জাতীয় নাগরিক পার্টি। আমাদের দেশের শ্রমিকরা শুধুমাত্র। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। মহান মে দিবসে ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে রাজপথে নামেন শ্রমিকরা। লাল, সাদা সহ নানা রঙের পোশাক পরে জাতীয় প্রেসক্লাব সহ আশেপাশের এলাকায় কর্মসূচি পালন করেন তারা। স্লোগানে তুলে ধরেন নানা দাবি। বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে সরকারকেই। আর মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান স্লোগানেই সীমাবদ্ধ জানিয়ে তারা বলেন, অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা উপেক্ষিত বেশি। ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের এই কর্মসূচি। শ্রমিক দিবস উপলক্ষে তৈরি পোশাক, কৃষি শ্রমিক সহ বিভিন্ন খাতের শ্রমিকরা নানা দাবি নিয়ে হাজির হন। আমরা এখানে আসছি আজকে অধিকার আদায় করার জন্য। আমরা মাতৃকালের ছুটির টাকা পাই না, আমাদের নিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয়। শ্রমিক দিবস আমাদের দাবি, ঈদের ছুটি সরকারিদের 5 দিন দেওয়া হয়, আমাদের কেন দেওয়া হয় না? আমাদের কেন 3 দিন ছুটি এখনো আছে? তারা বলছেন, বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তারা। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা না থাকার অভিযোগও তাদের। শ্রমিকদের বিএডিসি থেকে বিনা কারণে ছাঁটাই বন্ধ করতে হবে। শোষণমুক্ত, মর্যাদা সম্পন্ন, বৈষম্যহীন কর্ম পরিবেশ, অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বঞ্চিতদের কথা তুলে ধরেন যারা। ডিজিটাল রিপোর্টার্স ফোরামের ব্যানারে সড়কে দাঁড়িয়েছেন সেই গণমাধ্যম কর্মীরাও। শুধু প্রেস ক্লাব নয়, আশপাশের এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালি করে শ্রমিকরা। নানা প্লাকার্ডে দৃশ্যমান হয় বৈষম্যের কথা। আর আমাদের সর্বনিম্ন 30,000 টাকা মজুরির দাবিতে আমরা আজকে আন্দোলনে আসছি। আমাদের শ্রমিকদের সকল দাবি দাওয়াকে মেনে নিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই আশা ব্যক্ত করি। শ্রম ভবনের সামনে সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ বন্ধ করা সহ 3 দফা দাবি তোলে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। প্রত্যেক প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে যত প্রকার আউটসোর্সিং কর্মচারী আছেন শোষণমূলক ব্যবস্থা অবসানের দাবি উঠে এসেছে সবার কণ্ঠে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি জানান, নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিকল্প নেই। সকল পক্ষকে নিয়ে, সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ
দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা অব্যাহত রাখবো। টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের জলসীমায় কর্কশিট দিয়ে মাছ শিকারের সময় 4 রোহিঙ্গাকে আটক করেছে আরাকান আর্মি। সকালে দমদমিয়ায় নাফ নদী থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, নাফ নদীতে রোহিঙ্গাদের মাছ শিকারের অনুমতি না থাকলেও তারা সেখানে যান। জলসীমা অতিক্রম করায় জেলেদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে 23 এপ্রিল দুপুরে টেকনাফের হোয়াইকংয়ের নাফ নদীতে মিয়ানমারের জলসীমা থেকে 2 বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। একদিন পর তারা পালিয়ে আসে। রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে, তাই জনবান্ধব পুলিশ করতে এই বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান তাদের। পুলিশ সপ্তাহে নাগরিক সভায় বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী তৈরি হলে আস্থা ফিরবে জনগণেরও। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রাজারবাগ অডিটোরিয়ামে নাগরিক সভা। নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শিরোনামে এ সভায় শিক্ষক, লেখক, সাংবাদিক, সঙ্গীত শিল্পী ও ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তারাও। এ সময় বক্তারা বলেন, বাহিনীটির জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে পুলিশ। আমাদের অনেক পরিবর্তন হয়েছে, আধুনিকায়ন হয়েছে, প্রযুক্তিগত অনেক উন্নতি হয়েছে। নারী এবং শিশু সেই একই জাতাকলে পৃষ্ঠ। আমি চাই সেই বাংলাদেশের সেই পুলিশ যেখানে নারী এবং শিশুর আস্থার প্রথম জায়গা হবে পুলিশ ফোর্স। যে নম চমস্কির যেই আমরা সবাই জানি যে ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্ট, সেই ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্টে আমরা প্রত্যক্ষ করি যে এই সিভিল সোসাইটি বাংলাদেশে কিভাবে জঘন্যভাবে কাজ করছে এবং পুলিশকে সেই কাজে ব্যবহার করছে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ও লেখক সলিমুল্লাহ খান। বাহিনীটির সংস্কারের প্রশ্নে গণমানুষের সাথে বিভক্তির কারণ খোঁজার পরামর্শ দেন তিনি। আমি পুলিশ কমিশনকে বলছি না যে তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে তারা যেতে পারবেন না, কিন্তু আমরা এই সংস্কার কমিশনগুলি করেছি। আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি, সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয়, পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ। পুলিশের বিকল্প গোটা জাতি, দ্য পিপল, কিন্তু হু ইজ দ্য পিপল? অন্য বক্তাদের অভিযোগ, বিগত সময়ে জনবিরোধী কাজ এবং বিরোধীদের দমনের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে, আর এতে আরও বেপরোয়া হয়ে ওঠে তারা। তৎকালীন রাজনৈতিক কর্তৃপক্ষ মানুষকে বলেছিল পাকিস্তানকে তাড়িয়ে আমরা একটা স্বাধীন দেশ তৈরি করব, সেখানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেই রাষ্ট্রের মূল নীতি হবে একটা সমতাভিত্তিক সমাজ, যেখানে জাস্টিস প্রতিষ্ঠিত থাকবে, যেখানে নাগরিকের মানবিক মর্যাদা সমুন্নত থাকবে। কিন্তু তার থেকে 55 বছর পরে আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই একটা রাষ্ট্র তৈরি হয়েছে নিপীড়নমূলকভাবে। যারা বিয়ে করবা একটু দেখে করো যে ঢাকায় শ্বশুরবাড়ি আছে, এরকম জায়গায় বিয়ে করো, সো দ্যাট ইউ ক্যান স্টে দেয়ার আর কি। তো আমাকে ওই অফিসাররা চলে যাওয়ার পরে এই অভিজ্ঞ অফিসার আমাকে বলছে, স্যার এই অ্যাডভাইস এখন আর দরকার নাই। বলে কেন? বলে স্যার এখন 3-4 বছরেই বাড়ি বানায় ফেলে। এই যে অবস্থা, এইটার থেকে বেরিয়ে আসতে হবে। এর আগে নাগরিক সভার শুরুতে বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আমরা আমাদের স্মারক উপহারটি ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছেন জেলেরা, তবে পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাননি চাঁদপুর ও ভোলার জেলেরা। অনেকেই ফিরছেন হতাশা নিয়ে। এদিকে সরবরাহ কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। বৃষ্টি ও নদীতে পানি বাড়লে ইলিশের সরবরাহ বাড়বে এমন আশা মৎস্য কর্মকর্তাদের। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে 2 মাস নিষেধাজ্ঞার পর আবারও মাছ ধরা শুরু নদীতে। ইলিশের আশায় পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া সহ বিভিন্ন নদীতে জাল ফেলেন অনেকে। বুধবার রাতভর কাজ করে চাঁদপুরের প্রায় 45,000 জেলে সকালে ফিরেন বড় স্টেশন মাছঘাটে। দেশি প্রজাতির কিছু মাছ পেলেও কাঙ্ক্ষিত পরিমাণ ধরা পড়েনি ইলিশ, ওঠেনি নৌকার জ্বালানি খরচও। ইলিশ মাছ কম, অন্য ধরনের বিভিন্ন ওই ফোয়া, কাটা, ওই ধরনের গুড়াগাড়া মাছ বেশি পাওয়া যাইতে আছে। আতন দিছে আয়া এই তো 5,000 ভাইয়া 700 টাকা মাছ বেশি।
ভোলাই নদীতে নেমেছেন প্রায় 2.5 লাখ জেলে, কিন্তু জালে ওঠেনি আশানুরূপ মাছ, যা ধরা পড়েছে আকারে ছোট। বড় আশা করে গেছিলাম, মাছ টাছ পাইনি, মানে 8-10টা পাইছি মাছ, আর কটা বোয়া মাছ পাইছি। 5টা ইলিশ মাছ পাইছি, 2000 টাকা পেয়েছি, আর কটা ফোয়া মাছ পাইছি, এমনি মিলেছে 58,000 টাকার মাছ পাইছি। আমার 13 টাকা। নিষেধাজ্ঞার পর ইলিশের জন্য মুখিয়েছিলেন ক্রেতারা, তবে সরবরাহ কম থাকায় যোগ হয়েছে বাড়তি দামের খড়গ। আকারভেদে বিক্রি হচ্ছে 2200 থেকে 3200 টাকা কেজি দরে। আর 1 কেজি ওয়েটের ইলিশ মাছ বর্তমান বাজারে 3200-3300 টাকা চলতেছে। 600-700 গ্রামের ইলিশটা আপনার 2700 টাকা কেজি চলতেছে। ঘাটের মধ্যে অল্প মাছ আর দাম বেশি, আর এরকম দামের মাছ মনে করেন আমাদের কেনার সামর্থ্য আমাদের নেই। জেলে ও মৎস্য কর্মকর্তারা বলছেন, নদীতে পানি বৃদ্ধি পেলে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। এমনিতে নদীতে পানি নাই, সব শুকনা। ইলিশ মাছ তো সাধারণত আপনি বোঝেন এই গভীর পানির মাছ, অনেক পানি না হইলে হয় না। বড় ইলিশ যেটা সেটা আসবে আসলে বৃষ্টির সাথে সাথে। পরের যে পূর্ণিমা আছে, পূর্ণিমা থেকে আমাদের জেলেরা ইলিশ তাদের জালে পাবে এবং এই ইলিশের উৎপাদন আমরা আরও বেশি পাবো গতবারের তুলনায়, সেই প্রত্যাশা আমরা করছি। এবছর নদী ও সাগরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 6 লাখ মেট্রিক টন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।